হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব বাইট। তোমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে। আজকের অর্থাৎ দ্বিতীয় দিনে 21শে ফেব্রুয়ারিতে সমস্ত শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলোর মধ্যে যেগুলো আমরা কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত প্রশ্নগুলোর অ্যানালিসিস করব আমরা। এগুলো আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন এসেছিল। লাবণী নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? লাবণী নৃত্য মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রের কিছু বিখ্যাত নৃত্য হলো লাবণী, এটি শুধুমাত্র মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। কোলি, এটি মহারাষ্ট্রের জেলে সম্প্রদায়ের লোক কোলিদের নামে নামকরণ করা হয়েছে। আরেকটি নৃত্য হলো তামাশা, একটি হলো প্রভাদাস, এটি মারাঠা শাসক ছত্রপতি শিবাজীর মহারাজের জীবনের ঘটনা বর্ণনা করে। আরেকটি হলো ধানগেরি রাজা, এটি শুধুমাত্র পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। পরের প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? এটা আগের দিনও এসেছিল। বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে যুক্ত। তিনি ভারতরত্ন পেয়েছিলেন 2001 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1980-তে, পদ্মভূষণ পেয়েছিলেন 1968-তে এবং পদ্মশ্রী পেয়েছিলেন 1961 সালে। গতকাল আরেকটি প্রশ্ন এসেছিল, প্রথম কোন সঙ্গীতজ্ঞ ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে এম.এস. সুব্বলক্ষ্মী। তিনি প্রথম 1998 সালে ভারতরত্ন পেয়েছিলেন। ভারতের কিছু বিখ্যাত সানাই বাদক হলেন ওস্তাদ আলী আহমেদ হোসেন খান, অন্নপূর্ণা দেবী, দয়াশঙ্কর, এস বাল্লেশ, পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন। 2024-এ ভারতের যে সমস্ত ব্যক্তিত্ব ভারতরত্ন সম্মান পেয়েছিলেন তাদের লিস্টটা একবার দেখে নাও, এটি খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে 5 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তারা হলেন কর্পূরী ঠাকুর, তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালকৃষ্ণ আডবাণী, তিনি ভারতীয় জনতা পার্টির নেতা এবং ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। পামুলাপার্তি ভেঙ্কটা নরসিম্হা রাও, ইনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ভারতের নবম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি 1991 সালে ডক্টর মনমোহন সিংয়ের সহযোগিতায় ভারতবর্ষে এলপিজি রিফর্মস করেছিলেন। এলপিজির ফুল ফর্ম জানতে চাই? এর ফুল ফর্ম হলো লিবার্টাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। আর একজন হলেন চৌধুরী চরণ সিং, তিনি পশ্চিম উত্তরপ্রদেশের বাসিন্দা এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি ভারতবর্ষের পঞ্চম প্রাইম মিনিস্টার ছিলেন 1979 থেকে 1980 সাল পর্যন্ত। আর একজন হলেন মানকম্বু সাম্বাশিবানন স্বামীনাথন, অর্থাৎ এম.এস. স্বামীনাথন। তিনি ভারতের সবুজ বিপ্লবের জনক। পরের প্রশ্ন, কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সব থেকে কম? গতকাল প্রশ্ন এসেছিল মহিলা সাক্ষরতার হার কোথায় সর্বোচ্চ, আজকে এসছে মহিলা সাক্ষরতার হার কোথায় কম। মহিলা সাক্ষরতার হার সব থেকে কম বিহারে। বিহারে মোট সাক্ষরতার হার 47% এবং তাও সারা ভারতবর্ষের মধ্যে সর্বনিম্ন। পুরুষদের সাক্ষরতার হার হলো 71.2%, পুরো ভারতবর্ষের মধ্যে সর্বনিম্ন, এবং মহিলাদের হলো 51.5% এবং কেরালায় সর্বোচ্চ। সেখানে সেখানে সাক্ষরতার হার 94%, যার মধ্যে পুরুষদের 96.1% এবং মহিলাদের 92.07%। জানতে চায় পুরুষ সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন কোথায়? তখন উত্তর হবে অরুণাচল প্রদেশ। এবং দ্বিতীয় সর্বনিম্ন মহিলা সাক্ষর রাজ্য হল রাজস্থান। পরের প্রশ্ন, দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? গতকাল হকির সাথে যুক্ত ট্রফিগুলো সম্পর্কে জানতে চেয়েছিল। আজকে জানতে চেয়েছি দলীপ ট্রফি। দলীপ ট্রফি ক্রিকেটের সাথে সম্পর্কিত। ক্রিকেটের সাথে সম্পর্কিত আরও কিছু ট্রফি হলো সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, বিজয় মার্চেন্ট ট্রফি, রঞ্জিত ট্রফি। পরের প্রশ্ন, অর্থ কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে যুক্ত? অর্থ কমিশন ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে উল্লেখ রয়েছে।
আর্টিকেল 280 অনুসারে ভারতের রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করবে। বর্তমানে ভারতবর্ষে 16তম অর্থ কমিশন চলছে এবং এর স্থাপনা হয়েছিল 2023 সালের ডিসেম্বরে এবং সেখানে হেড রয়েছেন অরবিন্দ পানাগাড়িয়া। অরবিন্দ পানাগাড়িয়া পূর্বে নীতি আয়োগের সিইও ছিলেন। অর্থ কমিশন এটি আছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। বর্তমানে ভারতের অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 20 কার সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 20-তে রয়েছে নাগরিকদের রাষ্ট্র কর্তৃক অন্যায় ও স্বেচ্ছাচারী আচরণ থেকে রক্ষা করার কথা। আর্টিকেল 20-তে আরও কিছু রয়েছে, যেমন কোনো অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া যাবে না। পরের প্রশ্ন, লোজার উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? লোজার উৎসব লাদাখে দেখতে পাওয়া যায়। লোজার উৎসব মূলত বুদ্ধিস্ট উৎসব। লোজার উৎসব লাদাখ ছাড়াও অরুণাচল প্রদেশ, সিকিমে দেখতে পাওয়া যায়। নাগাল্যান্ডের কিছু বিখ্যাত উৎসব হলো সেক্রেনি উৎসব, হর্নবিল উৎসব, মোয়াৎসিমং উৎসব। অরুণাচল প্রদেশের কিছু বিখ্যাত উৎসব হলো তোরগা, সাংকেন, মপিন, ড্রি ফেস্টিভ্যাল, এটা গুরুত্বপূর্ণ, রে, সলাং, চলো লঘু। মিজোরামের কিছু বিখ্যাত উৎসব হলো চাপচারকুট, মেমকুট, পাউলকুট। এই চাপচারকুট এটি বাম্বু উৎসব নামেও পরিচিত। মেঘালয়ের কিছু বিখ্যাত উৎসব হলো ওয়াঙ্গালা উৎসব, সাতসুক মাইনসিন, বেদিয়েন খালাম, নংক্রেম উৎসব, লাহ নৃত্য উৎসব। ওয়াঙ্গালা উৎসব, এই উৎসবের আরেকটি নাম হলো 100 ড্রাম ফেস্টিভ্যাল। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? না, প্রশ্নটা ছিল প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন। প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। তিনি 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবং যদি জানতে চায় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তাহলে উত্তর হবে অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত 1917 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন। অ্যানি বেসান্ত দুটি পত্রিকা বের করেছিলেন, তা হলো কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া। আরেকটি পত্রিকা ছিল ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া প্রকাশ করতেন গান্ধীজি। অ্যানি বেসান্ত 1916 সালে মাদ্রাসে হোম রুল লীগ চালু করেছিলেন। সরোজিনী নাইডু স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপারিনী। এই দুজনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল ছিলেন। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? এই প্রশ্নটাই আগের দিন ঘুরিয়ে এসেছিল। ভারতের সবুজ বিপ্লব কার সাথে সম্পর্কিত? ভারতের সবুজ বিপ্লব কৃষির সাথে সম্পর্কিত। যদি অপশানে কৃষি না থেকে চাল ও গম থাকে, তাহলেও উত্তর হবে। সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন এবং পুরো বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরল্যাগ। নরম্যান বোরল্যাগ তিনি ইউএস এর বাসিন্দা এবং তিনি তার সবুজ বিপ্লবের কাজ করেছিলেন মেক্সিকোতে। নরম্যান বোরল্যাগ নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন এবং এম.এস. স্বামীনাথন এই বছর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন এবং তিনি 2023 সালে মারা যান। পরের প্রশ্ন, ভারতের নৃত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কি? ভারতে নৃত্য, নাটক, সঙ্গীতের জন্য সর্বোচ্চ পুরস্কার হলো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এটি দেওয়া চালু করা হয়েছিল 1952 সাল থেকে।
সঙ্গীত নাটক একাডেমিতে যে সমস্ত ব্যক্তিরা পুরস্কৃত হন তারা 1,00,000 টাকা পান এবং একটি তাম্রপত্র এবং অঙ্গবস্ত্র পান। এর সাথে জেনে রাখো সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার। ফেলোশিপ পুরস্কারপ্রাপ্ত আর্টিস্টরা 3,00,000 টাকা পায় এবং একটি অঙ্গবস্ত্র এবং তাম্রপত্র পেয়ে থাকে। ফেলোশিপ দেওয়া শুরু হয়েছিল 1954 সাল থেকে। পরের প্রশ্ন, 2022 সালের ফিফা বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল? 2022 সালের ফিফা বিশ্বকাপ হয়েছিল কাতারে। সেখানে ফাইনালে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে এবং সেরা খেলোয়াড় হয়েছিলেন লিওনেল মেসি। 2026 সালের ফিফা বিশ্বকাপ হবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। 2023 সালের ফিফা বিশ্বকাপ হবে 6টি দেশে। সেগুলি হলো মরক্কো, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। পরের প্রশ্ন, স্ট্রেট ড্রাইভ ইন ক্রিকেট, এই প্রশ্নটা এক্সাক্ট কি ছিল জানা যায়নি। তো আসতে পারে ক্রিকেটের সাথে সম্পর্কিত কিছু শর্ট বা কিছু টার্ম। কিছু বিখ্যাত শর্ট হলো ড্রাইভ, কাট, পুল, হুক, লেট কাট, স্কোয়ার ড্রাইভ, কভার ড্রাইভ, অন ড্রাইভ, সুইপ, রিভার্স সুইপ, হেলিকপ্টার শট, সুইচ হিট, দিল স্কুপ, প্যাডেল সুইপ। এছাড়া আসতে পারে ক্রিকেট মাঠের বিভিন্ন পজিশন সম্পর্কে। পরের প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি নামে পরিচিত? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত এবং তা প্রশান্তচন্দ্র মহলানবিশ পরিকল্পনা নামে পরিচিত ছিল। সেই সময় ভারতবর্ষে ভারী শিল্পের সূচনা হয়েছিল। পরের প্রশ্ন, বাজেট থেকে একটি প্রশ্ন এসেছিল, এক্সাক্ট কি প্রশ্ন জানা যায়নি। বাজেটের উল্লেখ রয়েছে আর্টিকেল 112-তে, কিন্তু সংবিধানে বাজেট শব্দটি উল্লেখ নেই। তার পরিবর্তে রয়েছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং অর্থ বিল বা মানি বিল আসে আর্টিকেল 110-এ। কোনো বিল অর্থ বিল না সাধারণ বিল তা ঠিক করে লোকসভা স্পিকার। পরের প্রশ্ন, মৌলিক অধিকারকে কখন রদ করা যেতে পারে? মৌলিক অধিকার শুধুমাত্র জাতীয় জরুরি অবস্থার সময় রদ করা যেতে পারে। কিন্তু মনে রাখবে আর্টিকেল 20 এবং আর্টিকেল 21 এই দুটি অনুচ্ছেদ কখনোই রদ করা যায় না। জাতীয় জরুরি অবস্থার সময় আর্টিকেল 3 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি মৌলিক অধিকারের উপর সাময়িক রদ টানতে পারে। ভারতবর্ষে 3 ধরনের জরুরি অবস্থা হয়। একটি হলো আর্টিকেল 352-র মধ্যে জাতীয় জরুরি অবস্থা। এটি ভারতবর্ষে 3 বার লেগেছে। সেগুলো হলো 1962-তে ভারত চীন যুদ্ধের সময়, 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975-এ ইন্দিরা গান্ধী লাগিয়েছিলেন ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে। সেই সময় তিনি সমস্ত বিরোধীদের জেলে পুরেছিলেন। পরবর্তীকালে এই ইন্টারনাল ডিস্টারবেন্স টার্মটাকে পাল্টে দেওয়া হয় আর্মড রেবেলিয়ন বা সশস্ত্র বিদ্রোহ এবং এই পরিবর্তনটা করা হয়েছিল 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ। আরেকটি জরুরি অবস্থা হলো আর্টিকেল 356, যার মাধ্যমে রাষ্ট্রপতি কোনো রাজ্যের উপর রাষ্ট্রপতি শাসন জারি করেন। এটি ভারতবর্ষে অগুন্তি বার হয়েছে। আরেকটি আছে আর্টিকেল 360, এখানে আছে আর্থিক জরুরি অবস্থা। আজ পর্যন্ত কখনোই আর্থিক জরুরি অবস্থা লাগানো হয়নি। পরের প্রশ্ন, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250, যার মধ্যে 250 জন হন নির্বাচিত বা ইলেক্টেড এবং 12 জন হন মনোনীত, যাদেরকে মনোনীত করেন ভারতের রাষ্ট্রপতি। বর্তমানে রাজ্যসভায় সদস্য রয়েছেন 245, যার মধ্যে 233 জন নির্বাচিত এবং 12 জন মনোনীত। এর সাথে 3টে আর্টিকেল মনে রাখবে। আর্টিকেল 79, এখানে সংসদের গঠন সম্পর্কে বলা রয়েছে। আর্টিকেল 80-তে রাজ্যসভার গঠন সম্পর্কে বলা রয়েছে এবং আর্টিকেল 81-এ লোকসভার গঠন সম্পর্কে বলা রয়েছে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552, 550 জন ইলেক্টেড এবং 2 জন
অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন। কিন্তু 104তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সাংবিধানিক সংশোধনী 2019 সালের মধ্যে এই দুজন অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত করার কথাটি বাদ দেওয়া হয়। পরের প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া কোন সালে শুরু হয়েছিল? মেক ইন ইন্ডিয়া এটি চালু হয়েছিল 2014 সালে। পরের প্রশ্ন, মাঘ বিহু অন্য কি নামে পরিচিত? মাঘ বিহুর অন্য নাম হলো ভোগালী বিহু। মাঘ বিহু উদযাপিত হয় জানুয়ারি মাসে। বিহু উৎসব দেখতে পাওয়া যায় আসামে। আসামে 3টি বিহু দেখতে পাওয়া যায়। রঙ্গালী বিহু, যার আরেকটি নাম বহাগ বিহু, এটি বসন্তের সূচনা এবং অসমীয়া নববর্ষকে চিহ্নিত করে। এটি এপ্রিল মাসে উদযাপিত হয়। আরেকটি হলো কাটি বিহু, যার আরেকটি নাম কঙ্গালী বিহু, এটি অক্টোবর বা নভেম্বর মাসে পালিত হয়। এবং আরেকটি হলো মাঘ বিহু, যার আরেকটি নাম ভোগালী বিহু। পরের প্রশ্ন, অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত? অঙ্কিতা রায়না একজন ভারতীয় টেনিস খেলোয়াড়। এর সাথে আরো কিছু প্রশ্ন জেনে রাখো। রানী রামপাল, তিনি হকি খেলার সাথে যুক্ত। অদিতি অশোক, তিনি ভারতীয় গল্ফ খেলোয়াড়। অনু রানী, অনু রানী হলেন জ্যাভলিন থ্রো অর্থাৎ জ্যাভলিন নিক্ষেপকারী। জ্যাভলিন নিক্ষেপকারী একজন ভারতের হয়ে অলিম্পিকে সোনা পেয়েছিলেন, তিনি হলেন নীরজ চোপড়া। ভাবনা দেবী, তিনি ফেন্সিং বা তরবারির সাথে যুক্ত। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ হলো শীতল দেবী, তিনি একজন প্যারা আর্চার, তার বাড়ি কাশ্মীরে। তার উপরের দুটি হাত নেই, তা সত্ত্বেও তিনি 2022-এর এশিয়ান গেমসে দুটি বিভাগে স্বর্ণপদক জিতেছেন এবং তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এই বছর। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোনটি ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। এটি সন ও গঙ্গা নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। 322 খ্রিস্টপূর্বাব্দে তিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন এবং তাকে সাহায্য করেছিলেন কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। কৌটিল্যর লেখা একটি বই হলো অর্থশাস্ত্র। মৌর্য সাম্রাজ্য 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। মৌর্য বংশের শেষ রাজা হলেন বৃহদ্রথ। তাকে 125 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ পরাজিত করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, ভারতের দরিদ্রের শতাংশ কত? ভারতের দরিদ্রের শতাংশ 14.96%। অপশানে 15% ছিল, তাহলে 15%-এ টিক দিতে হতো। এটি নীতি আয়োগ দ্বারা প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকের মাধ্যমে নির্ণীত হয়েছে। পরের প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি এটি ভারতীয় ফুটবল টুর্নামেন্ট, চালু হয়েছিল 1941 সালে। ফুটবল খেলার সাথে যুক্ত আরও কিছু ট্রফি হলো আশুতোষ ট্রফি, বেগম হজরত মহল ট্রফি, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, নিজাম গোল্ড কাপ, রোহার্স কাপ, সঞ্জয় গোল্ড কাপ, সন্তোষ ট্রফি, স্ট্যাফোর্ড কাপ, সুব্রত মুখার্জি কাপ, টড মেমোরিয়াল ট্রফি, ভিক্টর ট্রফি। পরের প্রশ্ন, বেরিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা কি? এর ফর্মুলা হলো BaOH2। এর সাথে তোমরা পর্যায় সারণীটা একবার দেখে যেও। পরের প্রশ্ন, মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত। মঙ্গল পাণ্ডেকে 29শে মার্চ 1857 সালে সিপাহী বিদ্রোহ শুরু করার কৃতিত্ব দেওয়া হয়। 29 বছর বয়সে তিনি ব্যারাকপুর রেজিমেন্টে ছিলেন এবং তিনি পশুর চর্বিযুক্ত কার্টেজগুলি ব্যবহার করতে অস্বীকার করেছিলেন এবং তাকে গ্রেপ্তার করতে আসা কয়েকজন ব্রিটিশ অফিসারকে তিনি গুলি করেছিলেন। তারপরেই ভারতবর্ষে সিপাহী বিদ্রোহের শুরু হয়। সিপাহী বিদ্রোহের সময় দিল্লি থেকে লড়াই করেছিলেন জেনারেল ভক্ত খান, কানপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব, লখনৌ থেকে বেগম হজরত মহল, বেরেলি থেকে খান বাহাদুর, বিহার থেকে কুয়ার সিং, ফৈজাবাদ থেকে মৌলভী আহমদুল্লাহ এবং ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। পরের প্রশ্ন, ভারত কতগুলি দেশের সাথে স্থল সীমান্ত ভাগ করে? গতকাল এসেছিল ভারত কতগুলি দেশের সাথে সামুদ্রিক সীমানা ভাগ করে। ভারত স্থল সীমান্ত এবং সামুদ্রিক সীমানা ভাগ করে 7টি দেশের সাথে। স্থল সীমান্ত ভাগ করে উত্তর পশ্চিমে পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে,
উত্তরে চীন, নেপাল, ভুটানের সাথে এবং পূর্ব দিকে মায়ানমার ও বাংলাদেশের সাথে, এবং 7টি সামুদ্রিক সীমানা ভাগ করে পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার এবং বাংলাদেশের সাথে। পরের প্রশ্ন, নিউল্যান্ডের অষ্টক সূত্র কবে প্রকাশিত হয়েছিল? নিউল্যান্ড তার অষ্টক সূত্র প্রকাশ করেছিলেন 1864 সালে। তিনি বলেছিলেন, যখন উপাদানগুলিকে পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমে সাজানো হয় তখন প্রতিটি অষ্টম উপাদানের একই রকম ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য থাকে। পরের প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত। রবিশঙ্কর হলেন প্রথম ভারতীয় যিনি 1968 সালে গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ওয়েস্ট মিটস ইস্ট নামের অ্যালবামের জন্য। তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1999 সালে, পদ্মবিভূষণ পেয়েছিলেন 1981-তে, পদ্মভূষণ পেয়েছিলেন 1967-তে, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1962-তে, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পেয়েছিলেন 1975-এ, রমান ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন 1992 সালে। রমান ম্যাগসেসে পুরস্কার এশিয়ার নোবেল নামেও পরিচিত। আরও কিছু বিখ্যাত ভারতীয় সেতার বাদক হলেন বেলায়েত খান, নিখিল ব্যানার্জি, অন্নপূর্ণা দেবী, প্রেম জোশুয়া, অনুষ্কা শঙ্কর। অনুষ্কা শঙ্কর পণ্ডিত রবিশঙ্করের কন্যা। মনে রাখবে, ভারতবর্ষ থেকে একমাত্র ব্যক্তি যিনি গ্র্যামিতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট জিতেছেন তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর। তিনি 2013-তে গ্র্যামি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। পরের প্রশ্ন, টেনিস খেলায় দুজনের স্কোর সমান হলে তাকে কি বলে? তাকে বলে ডিউস। টেনিস খেলায় ব্যবহৃত কিছু বিখ্যাত শব্দ হলো র্যাকেট, সার্ভ, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ডিউস, অ্যাডভান্টেজ, লাভ, এজ, ডাবল ফল্ট, গ্র্যান্ড স্ল্যাম, ব্রেক পয়েন্ট, ম্যাচ পয়েন্ট, ড্রপ শট, স্ম্যাশ, বেসলাইন, ফল্ট, লেট, টপ স্পিন, স্লাইস, লব, নো ম্যানস ল্যান্ড, ব্রেক অফ সার্ভ। পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। খুবই গুরুত্বপূর্ণ, এর আর্টিকেলগুলো তোমরা দেখে নিও, একটা প্রশ্ন এখান থেকে তোমরা পাবে। ডিপিএসপি আমরা নিয়েছিলাম আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এটি ভারতীয় সংবিধানের পার্ট 4-এ রয়েছে, আর্টিকেল হলো 36 থেকে 51। মনে রাখবে, ডিপিএসপি আদালতে বিচারযোগ্য নয়। পরের প্রশ্ন, স্পিনোজা পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্নটা একটু টাফ ছিল। স্পিনোজা পুরস্কার দেওয়া হয় নেদারল্যান্ডসে অসামান্য গবেষকদের স্বীকৃতি দেওয়ার জন্য। নেদারল্যান্ডস অর্গানাইজেশন ফর সায়েন্টিফিক রিসার্চ দ্বারা প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। তাহলে এটি বিজ্ঞানের সাথে সম্পর্কিত, এবং 2023 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন প্রফেসর ডক্টর জয়িতা গুপ্তা। পরের প্রশ্ন, একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি? একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল 2007 থেকে 2012 সাল পর্যন্ত। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি পরিচালনা করত পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের গঠন হয়েছিল মার্চ 15, 1950 সালে। প্রথম চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরবর্তীকালে 2015 সালে 1 জানুয়ারি নীতি আয়োগ গঠিত হয়, এবং নীতি আয়োগ গঠনের পরে পরিকল্পনা কমিশনকে বাতিল করা হয়। নীতি আয়োগের ফুল ফর্ম জানতে চায় ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এখান থেকে আরো কিছু প্রশ্ন আছে। প্রথম পরিকল্পনা চলেছিল 1951 থেকে 1956। প্রথম পরিকল্পনা হ্যারোদ্দমার মডেল নামে পরিচিত। দ্বিতীয় পরিকল্পনা পিসি মহালনোবিশ পরিকল্পনা নামে পরিচিত। এই প্রশ্নটা আমরা আগেই করলাম। তৃতীয় পরিকল্পনা গাডগিল যোজনা নামে পরিচিত। মনে রাখবে, ফিফথ 5-ইয়ার প্ল্যানটা। ফিফথ 5-ইয়ার প্ল্যানের সময় গরিবি হটাও স্লোগান দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, সব থেকে কম জনসংখ্যা কোন রাজ্যে রয়েছে? সব থেকে কম জনসংখ্যা রয়েছে সিকিমে, আর সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার, আর দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য হলো ওয়েস্ট বেঙ্গল। বিহারের জনঘনত্ব 1106, এবং সেখানে ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব 1028। জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করেন। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হলো অরুণাচল প্রদেশ, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 17 জন বাস করে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক জনঘনত্ব রয়েছে দিল্লিতে, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 11,320 জন বাস করেন।
এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন বাস করেন। আজকে আমরা এই 32টা প্রশ্ন জোগাড় করতে পেরেছি। যদি আরো আপডেট পাই আমরা পরের ভিডিওতে দিয়ে দেব। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই পুরো ভিডিওটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক নিচেই রয়েছে।